আজকের আমাদের এই কার্যক্রমে উপস্থিত আছেন শ্রদ্ধেয় হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার আশিস কুমার মন্ডল মহাশয়। ডাক্তার মন্ডল একজন হোমিওপ্যাথিক চিকিৎসক নন শুধুমাত্র, উনি মানুষের রোগ মুক্তি এবং তার অনুকূল চিন্তা ভাবনার পথিকৃৎ। শ্রীমদ্ ভগবত গীতার আলোকে জীবন পদ্ধতির এবং জীবন শৈলীর উত্তরণের একজন চিন্তাশীল পরামর্শদাতা, অসংখ্য আধ্যাত্মিক অথচ বিজ্ঞান ভিত্তিক পুস্তকের রচয়িতা। যাই হোক, প্রতি মাসে ওনার এই রোগ মুক্তির যে চিন্তা ভাবনা উনি ধারাবাহিকভাবে আমাদের সামনে তুলছেন, আস্তে আস্তে আমরা এগোচ্ছি সেই দর্শন পাঠচক্রে। আজকের বিষয় গীতার স্মরণ, আরোগ্যের পথে গমন। প্রপন্ন পারিজাতায় তত্ত্ববেত্রৈকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। নমো ভগবতে বাসুদেবায় ধন্বন্তরী অমৃত কলশহস্তায় সর্বকামায় বিনাশায় ত্রৈলোক্যনাথায় ধন্বন্তরী মহাবিষ্ণবে নমঃ। আজকের সুদর্শন চক্রে উপস্থিত সমস্ত গীতা প্রেমী প্রবুদ্ধ ব্যক্তিত্ববর্গ, শ্রদ্ধেয় সনদদা, আজকের এই অনুষ্ঠানের মেধাবী সঞ্চালক পার্থদা, সুদর্শন চক্রের সপ্তর্ষিবৃন্দ ও মা ও বোনেরা, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। মানুষের দুঃখের অন্যতম কারণ হল ব্যাধি বা রোগ। আর এই রোগ এবং আরোগ্য দুটি শব্দই আর গীতাতে সুন্দরভাবে উচ্চারিত হয়েছে। আর ভারত যে শাশ্বত চিন্তা, সেই চিন্তার মধ্যেও রোগের আরোগ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ সারা বিশ্বে ভারতের যে অবদান, সেখানে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, এই বিষয়টি উল্লিখিত হয়েছে। বিষয় আমাকে বলার জন্য আগ্রহ করছিলেন যে মানুষের আরোগ্য পদ্ধতি কী করে সহজ সরল হয়। কারণ মানুষের রোগ হলে কষ্ট হয়, আর তার থেকে আরও বেশি কষ্ট হয় যখন রোগ আরোগ্যের জন্য আর বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়। পুরো পরিবারের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি হয়। তো সেই নিরুদ্বেগ জীবন কী করে যাপন করা যায় এবং আরোগ্য পদ্ধতি কী করে সহজ সরল করা যায়, সেই সম্বন্ধে আমাদের এই সুদর্শন চক্রের যে সমস্ত প্রিয় ভাই বা বোনেরা আছে, তাদেরকে যে বিষয়টি যেন সহজ সরলভাবে উপস্থাপন করা যায়। গীতা এই বিষয়েতে আমাদের কাছে খুব সতর্ক দৃষ্টি রেখেছেন। সেখানে দুটি শ্লোক উত্তমভাবে উল্লেখ করেছেন। আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধন। তার মানে মানুষের উদ্দেশ্য রাখা হয়েছে আয়ু, সত্ত্বগুণ বৃদ্ধি, বল এবং আরোগ্য। এবং তারপরের শ্লোকেই বলা হয়েছে যে মানুষের রোগ কী করে হয়। কট্টমলা লবণাতুষ্ণ রুক্ষ তীক্ষ্ণ বিদাহীন আহার আহার রাজসশ্রেষ্ঠা দুঃখ শোক আময়প্রদা। তারপরে রোগ কেন হয় এবং আমাদের উদ্দেশ্য যে আরোগ্য লাভ, সেই সম্বন্ধে গীতা সুনির্দিষ্ট পথ নির্দেশ আছে। আসলে সেই কারণের জন্যই আমরা আর ধারাবাহিকভাবে স্বাস্থ্য
ব্যাধির কারণ, স্বাস্থ্য কীভাবে সুরক্ষিত হবে এবং সহজ সরল আরোগ্য কীভাবে সম্ভব, সেই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আর এই কক্ষেতে বলার চেষ্টা করছি। আমরা গীতার আলোকে স্বাস্থ্য সম্পদ বলেছি। না মানলে গীতার বারণ, নিজেই হবে ব্যাধির কারণ। গীতানিধি স্বাস্থ্য সংরক্ষণ বিধি আলোচিত হয়েছে। আর আজকে আমরা এই বিষয়ের উপসংহার টানব, সেটা হলো গীতা স্মরণ, আরোগ্যের পথে গমন। যারা দীর্ঘ সময় ধরে আর গীতা অধ্যয়ন, অধ্যাপনা, গবেষণা এবং জীবনে প্রয়োগের চেষ্টা করছেন, তারা সকলেই অবহিত আছেন যে গীতা মানুষের পার্থিব জীবনকে সুন্দর করা, উন্নত করার দায়িত্ব নিয়েছেন এবং অন্তিমে এক উচ্চ দর্শনের সামনে আমাদের দাঁড় করিয়ে রেখেছেন, যাতে করা আমরা পার্থিব জীবনেতে আনন্দ পেতে পারি এবং অন্তিমে পরমানন্দ লাভ করতে পারি। যারা ধারাবাহিকভাবে পূর্বের পাঠদান শুনেছেন, তাদের কাছে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে, সেটা হলো সুস্থ জীবনের চাবিকাঠি হলো সাত্ত্বিক জীবন বা সাত্ত্বিক আহার বা সাত্ত্বিক জীবন পদ্ধতি। কারণ আমরা ওই শ্লোকেতেই প্রথমেই শুনেছি যে আয়ুষত্ব বলারোগ্য সুখ প্রতিবিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরহিদ্যা আহারাহার সাত্ত্বিকপ্রিয়া। সাত্ত্বিক ব্যক্তিদের যে অবজেক্ট থাকে, যে লক্ষ্য থাকে, সেটা হলো আয়ুষত্ব বলারোগ্য, এবং এই আহার করলে, এই জীবন পদ্ধতি গ্রহণ করলে মানুষের আরোগ্য হয়। আর দ্বিতীয়ভাবে বলা আছে যে রাজসিক খাবার খেলে এবং তামসিক খাবার খেলে এইগুলো আময়প্রদা, মানে এগুলি রোগ বৃদ্ধি করে। তাহলে মানুষের জীবনের মূল বিষয় যেটা হলো যে সাত্ত্বিক জীবন পদ্ধতি থেকে তাকে দৃঢ়মূল হতে হবে। এই বিষয়েতে গীতা বহুবার এই কথা আমাদের কাছে উল্লেখ করেছেন। যেমন কর্মণ্যঃ সুকৃত সাহু সাত্ত্বিকম নির্মল ফলম ঊর্ধ্ব গচ্ছন্তি সত্ত্বস্থা সত্যম সুখে সঞ্জয়তি। বারবার ধরে সাত্ত্বিক গুণের প্রশংসা করেছেন এবং অর্জুনকে বলেছেন নিত্য সত্যস্থ, তুমি সত্যগুণে দৃঢ় হও। ভগবান শ্রীরামকৃষ্ণও বলেছেন যে বহু জন্মের যদি পুণ্যফল থাকে, তাহলে শেষ জন্মে মানুষ সাত্ত্বিক গুণসম্পন্ন হয়, বিশুদ্ধ সত্য হয়, তখন ভগবানের প্রতি প্রীতি হয়, তখন ভগবান ব্যতি দেখে অন্য কিছু আর ভালো লাগে না। গতবার যখন আমি আপনাদের সামনে বিষয় রেখেছিলাম গীতার নিধি স্বাস্থ্য সংরক্ষণ বিধি, তখন কয়েকটি বিষয়ে আপনাদের সামনে আমি কিছু পর্যবেক্ষণ রেখেছিলাম, কিন্তু সিদ্ধান্তে গ্রহণের ভার আমি আপনাদের উপরেই রেখে দিয়েছিলাম যে আপনারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজকে সেই সম্বন্ধে আর কিছু সিদ্ধান্তের কথা আমরা আলোচনা করে আমরা আজকে যে মূল বিষয় গীতার স্মরণ এবং আরোগ্যের পথে গমন, সেই বিষয়ে আমরা আলোচনা শুরু করব। গতবারে যে বিষয় আমরা পর্যবেক্ষণ রেখেছিলাম, সেই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে আমরা যে সমস্যাটা নিয়ে এসেছিলাম, সেই সমস্যাটা হলো যে আমিষ এবং নিরামিষের দ্বন্দ্ব এই সাত্ত্বিক খাবারের মধ্যে। তো একটা জিনিস ভালো করে বুঝে রাখতে হবে, সেটা হলো গীতা হলো একটি সার্বজনীন গ্রন্থ, সর্বকালের সব জায়গার এটিকে প্রয়োগ করা যায়। যদিও গীতা প্রাথমিকভাবে বলা হয় একটি স্মৃতিপ্রস্থান, কিন্তু এর তৎসত্ত্বেও গীতার মধ্যে শ্রুতিপ্রস্থান এবং ন্যায় প্রস্থান ভীষণভাবে প্রকট আছে। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা হলো উপনিষদ শিরোমণি, এবং গীতা হলো সনাতন জীবন পদ্ধতি। সনাতন মানে হলো চিরপুরাতন, নিত্য নূতন,
পুরাতন মানে এখানে জীর্ণ নয়, পুরাকাল থেকে প্রচলিত, যেটি পুরাকালেও ফল দিয়েছে এবং নিত্য নূতন আজকেও সমানভাবে ফল দেবে, আজকেও সমস্ত সমস্যার সমাধানেতে সমানভাবে ব্যবহার করা যাবে, সেই জন্য এটি সনাতন শাস্ত্র। তো একটা তাহলে বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন সময়ের মানুষ এবং প্রকৃতি সেখানে যে ধরনের খাবার দিয়েছে সেই অনুসারেই তাকে জীবনে চলতে হবে। সেই জন্য খুব স্ট্রিক্টভাবে কোনো বিষয় গীতা কখনো উল্লেখ করেননি। এমন বিষয় উল্লেখ করেছেন যেটা সব জায়গাতে প্রয়োগ করা যাবে। হ্যাঁ, আমরা জানি যে মাংস খেলে বল হয়, বীর্য হয় এবং মাংস বৃদ্ধি পায় এবং কোনো দোষের ছিল না। কিন্তু কালক্রমে যদি সেই মাংসের প্রভাবে মানুষের জীবনেতে দুঃখ, সুখ এবং রোগ আসে, তাহলে সেটা বর্জন করতে হবে, সেটা সাত্ত্বিক কোয়ালিটি তার মধ্যে থাকবে না। সেই জন্য খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে প্রকৃতি যে সমস্ত খাবার দিয়েছেন তার মধ্যে সব খাবারই সাত্ত্বিক গুণসম্পন্ন খাবার। যদিও কিছু কিছু খাবারের মধ্যে রাজসিক গুণের প্রাধান্য আছে বা তামসিক গুণের প্রাধান্য আছে, এতৎ সত্ত্বেও বেসিক খাবারগুলি হলো, মানে প্রাথমিক খাবারগুলি হলো সাত্ত্বিক গুণসম্পন্ন। এখন শুধু গীতার আলোকে আমাদের দেখে নিতে হবে যে কোনো খাবারের সাত্ত্বিক গুণ কীভাবে নষ্ট হয়, সাত্ত্বিক অবস্থাটা কী করে চলে যায়, সেই দৃষ্টিকোণ থেকে আর বিষয়টাকে বিচার বিশ্লেষণ করতে হবে। তো একটা খাবারের সাত্ত্বিক সত্তা কীভাবে নষ্ট হয় না, প্রথম যে কারণের জন্য নষ্ট হয় সেটা হলো কেমিক্যাল ফার্মিং। আমরা যে রাসায়নিক পদ্ধতিতে আজকালকার দিনে চাষাবাদ শুরু করেছি পাশ্চাত্য অনুকরণের বা প্রভাবের কারণের জন্য, সেখানে যে রাসায়নিক সার, গুল্মনাশক, কীটনাশক ওষুধের বিপুল ব্যবহার হয়, সেগুলো কিন্তু দুঃখ, সুখ, আময়প্রদ, সেগুলো কিন্তু আমাদের নিরন্তর রোগের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং খাবারের সাত্ত্বিক কোয়ালিটি নষ্ট করছে। দ্বিতীয় বিষয় যেটা হলো যে এই সমস্ত খাবারগুলোর মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আসার ফলে এর যে হাইব্রিড সিড তৈরি করা হচ্ছে, সেখানেও দেখা যাবে যে খাবারের সাত্ত্বিক কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই সমস্ত হাইব্রিড খাবারগুলির নাইট্রোজেন গ্রহণ করার ক্ষমতা অধিক এবং নাইট্রোজেন প্রচুর পরিমাণে এরা কনজিউম করে। ফলে কি হয়, মানুষের শরীরে যখন এগুলি প্রবেশ করে তখন আমাদের যে নাইট্রোজেনজাত জৈব বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে কাজ করতে হয়, সেই কাজে সেখানে কিন্তু লোড পড়ে যায়, ফলে অনেক সময়ই আমরা অসুস্থ হয়ে পড়ি। তৃতীয় বিষয় যেটা হলো ফুড প্রসেসিং এবং প্রিজারভেশন। সেখানে তো প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ লাগানো হয়, কালার লাগানো হয় এবং কেমিক্যাল পয়জনিংয়ের সমস্ত ব্যবস্থাটা সেখানেতে থাকে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের হাতে থাকে সেটা হলো কুকিং প্রসিডিওর। আমরা যদি রান্নার পদ্ধতিটাকে রাজসিক বা তামসিক জায়গাতে নিয়ে যাই, রাজসিক বা তামসিক পদ্ধতিতে রান্না করি, তাহলে সেটা সে সাত্ত্বিক সত্তা হারাবে। আর তারপরে হলো যেটা, এই রান্না করতে গিয়ে অনেক সময় যে ফিউশন এবং মিক্সিং এবং কন্টিনেন্টাল যে কুকিং অ্যাটিটিউড আজকাল যেমন হোটেল ম্যানেজমেন্টে পড়ানো হয়, আমরা সেটা অনুকরণ করি, তার ফলেতেও খাবারটির সাত্ত্বিক সত্তা হারিয়ে যায়। এবং অ্যাডাল্টারেশন অফ ফুড, রামানুজের যে খাবার যে ত্রিদোষ বলেছেন সেখানে এটা গুরুত্ব দিয়েছেন। স্বামীজিও ভীষণভাবে বলেছেন, বলতে জীবনে যদি ভালো করে চলতে চাও, সুস্থ হয়ে বাঁচতে চাও, তাহলে মোদকের দোকানের সামনে দিয়ে যেও না। ওখানে যে খামিটি আছে, যেখানে পচন হয়, যেখানে বিভিন্ন ধরনের বিষয় মিশানো হয়, ভেজাল দেওয়া হয়, সেইটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাহলে আসল বিষয়টা হলো যে আমি কি উদ্দেশ্যে খাবারটা গ্রহণ করছি এবং কিভাবে গ্রহণ করছি। যদি এটা আমার রসনা তৃপ্তির জন্য হয়, যদি এটা আমার ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য হয়, তাহলে কিন্তু সেই ইন্দ্রিয়কে জীর্ণ করবে
এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে ধ্বংস করবে। নচিকেতা যখন আত্মতত্ত্ব শেখার জন্য যমের কাছে গেছিলেন, তখন যম তাকে কতগুলি প্রলোভন দিয়েছিলেন যে আত্মতত্ত্ব তুমি বাচ্চা ছেলে শিখতে হবে না, তুমি অনেক বেশি নর্তকী নাও, অনেক ভালো ভালো খাবার নাও, অনেক বেশি ঘোড়া নাও। তখন নচিকেতা অদ্ভুত এক বিষয় বলেছিলেন যে দেখুন, আপনি যে বস্তুগুলি দিচ্ছেন এগুলি সব হলো ভোগের বস্তু, এগুলি সব কিন্তু ইন্দ্রিয়গুলিকে জীর্ণ করবে, ইন্দ্রিয়গুলিকে দুর্বল করে দেবে, আমি এ বিষয় চাই। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে অন্তঃকরণের শুদ্ধি এবং সুস্থ সবল থাকার আকাঙ্ক্ষা। এই সুস্থ সবল থাকার আকাঙ্ক্ষা এবং অন্তঃকরণের শুদ্ধি যদি উদ্দেশ্য হয় এবং তদনুরূপ যদি আমি খাদ্য গ্রহণ করি, তাহলে সেটি সাত্ত্বিক হবে, তা না হলে সাত্ত্বিক হবে না। দেখুন, আগে মাংস খেত মানুষ, তাতে বিশেষ অসুবিধা খুব একটা হতো না, কিন্তু ইদানিংকালে আমরা চিকিৎসক হিসাবে গভীরভাবে লক্ষ্য করছি যে হারে ব্লাড প্রেশার বাড়ছে, যে হারে ওভারিয়ান সিস্টিক ডিসঅর্ডার বাড়ছে, পেলভিক ওভারিয়ান সিস্টিক ডিসঅর্ডার বাড়ছে, যে হারে মায়েদের স্তনেতে টিউমার হচ্ছে, জরায়ুতে টিউমার হচ্ছে, ক্যান্সার বাড়ছে, লিপিডিমিয়া হচ্ছে, বিভিন্ন ধরনের রিউম্যাটিক প্রবলেম হচ্ছে, এর একটা মস্ত কারণ হলো যে আমাদের প্রজন্মের লোকেরা প্রচুর পরিমাণে পোলট্রি মুরগি কনজিউম করছে এবং পোলট্রি ডিম কনজিউম করছে। যদি এই প্রজন্মের ক্ষেত্রে এই খাবারগুলি খেলে অধিক পরিমাণে এই সমস্ত কঠিন দুরারোগ্য ব্যাধিগুলি হয়, তাহলে এইগুলিকে সাত্ত্বিক খাবার কখনোই বলা যাবে না, এগুলিকে দূরে সরিয়ে রাখতেই হবে। আজকালকার দিনের বিশিষ্ট চিকিৎসকরা, কার্ডিওলজিস্টরা এই সম্বন্ধে, মানে হিতচিন্তক যারা চিকিৎসক, তারা এই সম্বন্ধে অনেক বিষয় বলতে শুরু করেছেন। এবং আমাদেরও শুনতে হয় যে ভেলোরের চিকিৎসকরা অনেক সময় বলেন যাদের ক্যান্সার আছে বা টিউমার আছে তারা যেন মাংস না খায়, কারণ মাংস খেলে এই ক্যান্সার সেলগুলি বা টিউমার সেলগুলি বেশি নিউট্রিশন নিয়ে নেয়। বাইরের দুজন বিখ্যাত চিকিৎসক, দার্শনিক চিকিৎসক, দুজন শিক্ষক, তারা বলছেন যে আমি প্রথম জীবনে মাংস খেতাম, কিন্তু আমি সেই মাংস খাওয়ার ফলে কি হলো না, আমি ক্লাস নিতে যখন 2তলায় 3তলায় উঠে ক্লাস নিতাম, আমি হাঁপিয়ে পড়তাম। তো আমি এর কারণ খুঁজে বার করার পরে আমি 2 বছর ধরে মাংস খাচ্ছি না, কেবলমাত্র ভেজিটেরিয়ান ডায়েটের উপরে ডিপেন্ড করে আছি। এখন আমি দৌড়ে 3-4 তলা উঠতে পারি। তার নাম হলেন জেইচ অ্যালেন। আরেকজন জেমস টাইলার কেন্ট, তিনি বলছেন যে এই যে কঠিন দুরারোগ্য ব্যাধিগুলো আছে, এই কঠিন দুরারোগ্য ব্যাধিগুলোতে যদি এই ধরনের অধিক মাংস ভক্ষণ করা হয় এবং অনেক মডার্ন ফুড কনজিউম করা হয়, তাহলে দুরারোগ্য ব্যাধিগুলোকে সারা যাবে না, এগুলোকে সিম্পলিফাইড করতে হবে, লাইফস্টাইলটাকে সিম্পলিফাইড করতে হবে। দুধ সাত্ত্বিক খাবার, কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে যদি দুধ খেলে কষ্ট হয় এবং তার কষ্টগুলি বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রে এই খাবারটি সাত্ত্বিক হবে না। সুতরাং কোনো খাবারকে সাত্ত্বিক হিসাবে স্ট্যাম্প না দিয়ে কি উদ্দেশ্য খাচ্ছি, সে কি ফল প্রসব করবে এবং কিভাবে খাচ্ছি, তার উপরে নির্ভর করে আর এই সাত্ত্বিক খাবারের উপরে চিন্তাভাবনা রাখতে হবে। আমি তো কয়েক বছর ধরে প্র্যাকটিসে একটা জিনিস দেখছি বা আমি করছি, যে প্রথম 2-3 মাস আর বেশিরভাগ রোগীদের, যারা হাঁপানিতে ভোগেন, যারা হাইপারটেনশনে ভোগেন, রিউম্যাটিজমে ভোগেন, কার্ডিয়াক ডিসঅর্ডারে ভোগেন, তাদের বলি আপনারা 2-3 মাস মাংস ডিম বন্ধ রাখুন, একদম কমপ্লিটলি বন্ধ রাখুন। বন্ধ রাখার পরেতে জীবনের মধ্যে যে একটা সংহতি আসে, সেই অবস্থাতে চিকিৎসা করলে আর চিকিৎসা কাজটাকে একটু সুন্দর করা যায় এবং তাদের যে ভুল অভ্যাস হয়েছে সেই ভুল অভ্যাসটারও পরিবর্তন হওয়া যায় এবং এটা অনেক বেশি ফলপ্রসূ হচ্ছে। তো সেই কারণের জন্য বিষয়টা চিন্তা করতে হবে। আহার সম্বন্ধে আরেকটি বড় কথা আচার্য শঙ্কর বলেছেন,
উপনিষদের একটি বিশেষ শ্লোকের বিবরণ করতে গিয়ে যে আহার শুদ্ধ সত্যশুদ্ধি সত্যশুদ্ধ ধ্রুবাস্মৃতি স্মৃতিলম্বে সর্বগ্রন্থিনান বিপ্রমোক্ষ। তো সেখানে বলছেন যে এই আহার মানে শুধুমাত্র যে রসনা তৃপ্তি নয়, মুখ দিয়ে যে খাবার খাওয়া হয় তা নয়, যা আহরণ করা হয় তাহাই আহার। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা আহরণ করা হয় সেগুলি সব আহার। কিন্তু এই যে আহার, এই যে সামগ্রিক আহার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে আমরা আহরণ করি, সেখানেতেও কিন্তু এই ছাগনিটা সাত্ত্বিক লাইফস্টাইলের ছাগনিটা বসাতে হবে, এই পার্কুলেটরটা বসাতে হবে। সেখানেতেও আমি যা শুনব, আমি যা গন্ধ নেব, আমি যা চোখে দেখব, সেটা যেন আয়ুসত্ব বলাযোগ্য হয়। তা না হলে কিন্তু জীবনটি কষ্টকর হবে, রোগ বাড়বে, দুঃখ বাড়বে, শোক বাড়বে। তো সেই কারণের জন্য আর সাত্ত্বিক যে সাত্ত্বিক আহার মানে শুধু সাত্ত্বিক খাবার নয়, সাত্ত্বিক লাইফস্টাইল, এই বিষয়েতে আর এই গীতাপ্রেমী মানুষরা অধিক ধ্যান দেবেন, এই আবেদন আমি আপনাদের কাছে রাখলাম। আর তার সঙ্গে ভালো স্বাস্থ্য রাখতে হলে আজকালকার দিনের, আমি একজন ইন্টারন্যাশনাল ফেমাস কার্ডিওলজিস্ট BM হেডগে, তিনি মণিপালের ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি একটা বিষয় খুব করে বলছেন, এই 85 বছর বয়স, অথচ কত অ্যাক্টিভ আছে, চারদিকে দৌড়ে দৌড়ে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন। তো তিনি এই সাত্ত্বিক আহারের সাথে সাথে বলছেন যে মানুষের যদি সেবা কাজ করার ইচ্ছা থাকে, মানুষের যদি কম্প্যাশন থাকে, তাহলে কিন্তু মানুষের সুস্থ রাখাটা, রোগ থেকে বেরিয়ে আসাটা অনেক সোজা হয়। সেজন্য আমরা এই বিষয়ে সবসময় আগ্রহ রাখি যে সৎ কাজ করুন, সেবা কাজ করুন, সাধুসঙ্গ করুন। করলে কী হবে, স্ট্রেস হরমোনগুলো অনেক কম বেরোবে এবং গুড হরমোনগুলো অনেক বেশি হবে। ফলে আর স্বাস্থ্য ভালো থাকবে, সংহতি ভালো থাকবে এবং আরোগ্যের পথে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় আমি বলি, যার জন্য সুদর্শন চক্রকে আমি সবসময় সাধুবাদ জানাই, যে এদের এই যে কার্যক্রম, এটি আমার প্রিয় একটি সংগঠন। সেখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এই যে গীতার চ্যান্টিং হয়, এই গীতার যে স্তোত্র পাঠ হয়, এ আরোগ্য ক্রিয়াতে একটা ভীষণ অংশগ্রহণ করে। আধুনিককালে আমাদের ভারতবর্ষের একজন ইয়াং নিউরোলজিস্ট, তিনি নিউরোলজিতে MD করেছেন, DNB করেছেন, পরে MBA করেছেন, শ্বেতা আদিত্যা বলে, তিনি এর উপরে একটা গভীর গবেষণামূলক কাজ করছেন এখনও, এবং সেগুলো MRI করে বিভিন্ন ইমাজিনেশন দিয়ে এবং যে গ্রাফিক যে চেঞ্জ হয় ব্রেনের মধ্যে, সেগুলোতে বিষয়টা এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমাদের যে সংস্কৃত মন্ত্র আছে, সেই সংস্কৃত মন্ত্রগুলো যখন উচ্চারণ করা হয়, তখন তারা যে ভ্রামরী, এই যে ওঙ্কার প্রাণায়াম, এই সমস্ত এক একটিকে ধরে ধরে তারা ব্রেনের মধ্যে এত সুন্দর ভাইব্রেশন করে, ফলে কি হয় না, ব্রেন থেকে যে সমস্ত গুড হরমোনগুলো তারা সিক্রেশন করার মতো প্রেরণা আসে, এবং ফলে জীবনে একটা সংগতি সবসময় বিরাজ করতে থাকে। তাহলে এই বিষয়টা গতবারেতে আমি আপনাদের কাছে রেখেছিলাম স্বাস্থ্য সংরক্ষণ বিধি সম্বন্ধে, সেই বিষয়েতে আমি কিছু সিদ্ধান্ত আপনাদের সামনে রাখলাম। আর আজকের যে বিষয় আছে গীতার স্মরণ, আরোগ্যের পথে গমন, তাহলে গীতার স্মরণ না নিলে আমরা আরোগ্যের পথে আগাতে পারবো না, আরোগ্যটা অনেক কঠিন হয়ে যাবে। এই যে আরোগ্য শব্দটি অরোগ মানে রোগ না হওয়া, সে হলো আরোগ্য। আময় মানে রোগ, নিরাময় মানে রোগমুক্তি, রোগ না হওয়া, যাকে আমরা ইংরেজিতে বলি কিওর বা হিল, এই সমস্ত কথাগুলো বলি। আর এর আগে আমরা ভালো করে বলেছি যে মানুষের শরীর ও মনের সংহতি, সমন্বয় এবং সমতা যখন নষ্ট হয়ে যায়, তখনই ব্যাধি হয়। আর আরোগ্য মানে হলো এই সংহতি, সমন্বয় এবং সমতাকে পুনরুদ্ধার করা, রিস্টোর করা। সেই জন্য আমাদের হোমিওপ্যাথি দর্শনে একটা কথা বলা আছে যে রেস্টোর দি সিক টু হেলথ। মানুষ অসুস্থ হলে তার সমস্ত স্বাস্থ্যকে পুনরুদ্ধার করে নিয়ে আসতে হবে। পুনরুদ্ধার করে যদি আমরা না নিয়ে আসতে পারি, তাহলে তাকে আমরা একটি বা দুটি লক্ষণ চলে গেল,
তাকে আমরা কখনোই আরোগ্য বলতে পারবো না। এই বিষয়েতে আমাদের যে চরক সংহিতা আছে সেই সম্বন্ধেও সঠিক পথ নির্দেশ দেওয়া আছে। তদেব যুক্তম ভৈষজ্যম যদ আরোগ্যায় কল্পতে সচৈব ভীষণম শ্রেষ্ঠ রোগেভ্যয় প্রমোচয়েত। বলছে যে সেইটি সঠিক ঔষধ যা কিনা রোগকে সম্পূর্ণভাবে সারাতে পারে, আর সেই চিকিৎসকই প্রকৃত চিকিৎসক যিনি স্বাস্থ্যের পুনরুদ্ধার করতে পারেন। তারপরে আবার চরক বলছেন প্রয়োগ সময়েত ব্যাধি ইয়ন্নতম দরয়েত তাসো বিশুদ্ধ শুদ্ধন্তু সময়েত ইয়ন কোপয়েত। বলছে যদি কোনো চিকিৎসা পদ্ধতি চিকিৎসার কারণের জন্য নিত্য নূতন কষ্ট তৈরি হয় তাহলে সেটিকে আরোগ্য পদ্ধতি বলা যাবে না। আরোগ্য পদ্ধতি সেটিই হবে যদি সেটি স্বাস্থ্যের পুনরুদ্ধার করে এবং কোনো রকম প্রতিক্রিয়া বা অসুবিধা নতুন করে সৃষ্টি না করে। তাহলে এই কারণের জন্য আজকে আমাদের এই বিষয় যে আজকে আমরা চিকিৎসা নিতে গিয়ে দেখতে পাচ্ছি যে হারে কেমিক্যাল পয়জনিং হচ্ছে, একটা চিকিৎসা নিতে গিয়ে নিত্য নতুন রোগ হচ্ছে, কমপ্লিকেশন হচ্ছে, অসুবিধা হচ্ছে, আরও ওষুধের সংখ্যা বাড়ছে। একটা দুটো ওষুধ খেতে শুরু করলাম কিন্তু ক্রমশ এত কমপ্লিকেশন হলো যে ওষুধের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে, আর্থিক ব্যয় বাড়ছে এবং অনেক ওষুধ খাওয়ার জন্য রেগুলার ল্যাবরেটরি টেস্ট করতে হচ্ছে যে আরও কোনো পরিবর্তন অন্য জায়গাতে এই ওষুধের কারণে কেমিক্যাল রিয়াকশনের জন্য হচ্ছে কি না, তার জন্যে নানান ধরনের ওষুধ দিতে হচ্ছে। তাহলে এই দুটি কারণের জন্য এই বিষয়টা আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তো এই আরোগ্য যদি তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে একটিমাত্র লক্ষণ যাওয়া নয়, সামগ্রিকভাবে সমস্ত লক্ষণগুলি যেতে হবে। অর্থাৎ রোগশক্তির প্রভাবের জন্য যে সংহতি, যে সমন্বয়, যে সমতা নষ্ট হয়েছিল সেইটি পুরোপুরি ফিরে আসতে হবে এবং পরিণামে যেন কোনো কষ্টকর অবস্থা এর মধ্যে না থাকে, তবে সেটি আরোগ্য হবে। তো আরোগ্যের জন্য আমাদের দুটো স্তম্ভ আছে, একটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, আরেকটি হলো মেডিকেশন। লাইফস্টাইল ম্যানেজমেন্টটা আপনার হাতে রয়েছে, আর মেডিকেশনের জন্য একজন উত্তম বৈদ্যের কাছে তার শরণাগতিতে আপনাকে নিয়ে যেতে হবে। তো লাইফস্টাইল ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা এর আগের দিনে যে সমস্ত তিনটে ক্লাস নিয়েছি সে তাতে বিস্তৃতভাবে আমরা আলোচনা করেছি এবং এখনও এইটা প্রমাণ হয়ে গেছে, মানে অনেক মডার্ন মেডিসিনের অনেক দাপাদাপির পরেতেও এটা প্রমাণ হয়ে গেছে যে ওষুধ দেওয়া সত্ত্বেও, সার্জিক্যাল ইন্টারফারেন্সের সত্ত্বেও মানুষকে সুস্থ রাখা যাচ্ছে না, তার ব্লাডের প্যারামিটারগুলো ঠিক রাখা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত না লাইফস্টাইলটাকে ঠিক করে দেওয়া হচ্ছে। মানে সাত্ত্বিক জীবন পদ্ধতিতে যদি আপনি সুপ্রতিষ্ঠিত থাকেন তাহলে রোগ হওয়ার সম্ভাবনা কমবে, চিকিৎসা পদ্ধতি সমন্বিত হবে, সরল হবে। আর যদি লাইফস্টাইল ম্যানেজমেন্ট না করতে পারা যায়, ঠিকমতো না করা যায়, আমি আমার নিজের দায়িত্ব নেব না, সব দায়িত্বটা চিকিৎসকের হাতে ছেড়ে দেব, তাহলে কিন্তু জীবনটি দুর্বিষহ হবে সব দিক দিয়ে, মানে ধনে প্রাণে আপনি মারা যাবেন। সেজন্য খুব সচেতনভাবে সহজ সরলভাবে চলতে হবে। আর ওষুধ নেওয়ার ব্যাপারেতে একটি কথা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সহজ সরল ওষুধ নিতে হবে। যে একটি বুদ্ধিমানের কাজের হলো যে এমন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে যেখানে ওষুধের পরিমাণটা অনেক কম লাগে, যেখানে একটি ওষুধ লাগবে বা খুব কম সংখ্যার ওষুধ লাগবে। আগেকার দিনের হোমিওপ্যাথি চিকিৎসাতে একটি ওষুধের কথাই বলা হয়, কিন্তু আগেকার দিনের অ্যালোপ্যাথি ডাক্তার পর্যন্ত অনেক সময় সুচিন্তিত ডাক্তাররা চেষ্টা করতেন ব্যাধির কারণটি কী ভালো করে ক্লিনিক্যাল আই দিয়ে বুঝে, তার কারণের জন্য অনেক ব্লাডের প্যারামিটারগুলো বেড়ে যায়, সুতরাং সেই জায়গাটাকে ধরে চলার চেষ্টা করছেন। আর আজকালকার দিনে চিকিৎসাটা হয়ে গেছে যে একদম স্ট্যাটিস্টিক্যাল মেডিসিন, ডাটা ওরিয়েন্টেড মেডিসিন। চিকিৎসকদের চিন্তা করার সময় নেই, ফলে ব্লাডের যে সমস্ত প্যারামিটারগুলো আসছে সেগুলোকে টার্গেট করার জন্য আর একের পর এক ওষুধের ব্যবহার প্রচুর পরিমাণে বাড়ছে, সেই কারণের জন্য কষ্টটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে পড়ে আমি যখন ডাক্তারি পড়তাম, আমাদের প্রফেসর ছিলেন সার্জারি,
দেবেশচন্দ্র দে সরকার, অত্যন্ত মহান ব্যক্তিত্ব, যদিও সার্জেন, আমাদের ক্লাস নিতেন। তিনি বলতেন যে দেখো, তোমরা তোমাদের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে বলতেন যে তোমরা তোমাদের চিকিৎসা পদ্ধতিতে ভীষণভাবে আর মনোসংযোগ করে চিকিৎসা করো, যাতে অপারেশন করতে না হয়। অপারেশন করার পরে যে ধরনের কমপ্লিকেশন আমি দেখি, তো তোমাদের ওষুধে যদি সেরে যায়, যদি যখন দেখবে যে কোনো উপায় নেই, তখন অপারেশনের দিকে যাবে, তা না হলে অপারেশনের দিকে যাবে না। কিন্তু এখনকার দিনের চিকিৎসকদের আর এই বিষয়েতে ঠান্ডা মাথাতে দায়িত্ব দেওয়া, উপদেশ দেওয়ার জায়গাটা অনেক কমে যাচ্ছে। তো এই যে আমরা ওষুধ নেব, ওষুধ নেওয়ার সময়তে চিকিৎসকের কাছে যাওয়ার সময়তে আমাদের কতগুলো স্বাভাবিক বিচারধারা রাখতে হবে। আমরা প্রধানত যে রোগগুলো আমাদের হয় তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো যে জীবন পদ্ধতির ত্রুটির জন্য সাময়িক কিছু সমস্যা, যেমন মনে করুন আপনি কোনো নিমন্ত্রণ বাড়িতে খেয়েছেন, তার জন্য একটু পেট খারাপ হয়েছে, চুমা ঢেকুর উঠছে, বা অন্য কোনো অসুবিধা হয়েছে। কোনো জায়গাতে এই সময় আস্তে আস্তে একটু বৃষ্টিতে ভিজে পেয়েছেন, নাক দিয়ে সর্দি পড়ছে, গলাতে ব্যথা হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে কী করতে হয়, প্রথমেতে এগুলো অ্যাকচুয়ালি রোগ নয়, এগুলো হলো রোগের মতন দেখতে, এগুলোকে বলা হয় ইনডিসপোজিশন। এই সমস্ত ক্ষেত্রে চট করে ওষুধ না নিয়ে একদিন বিশ্রাম নিলেন, একটা খাবার বন্ধ করে দিলেন, একবেলার খাবার খেলেন না, অত্যন্ত লঘুপাচ্য খাবার খেলেন, একটু চিড়ে সেদ্ধ খেলেন, একটু কাঁচকলা খেলেন। এইভাবেতে আপনি যদি ওর লোডটা কমিয়ে দেন, অ্যাকচুয়ালি আপনি লোড চাপিয়ে দিন, যে লোডটা নিতে পারে প্রাণশক্তি তার অতিরিক্ত লোড চাপিয়ে দিয়েছিলেন, তো সেই লোডটা যদি আপনি একটু কমিয়ে দেন, তাহলে অটোমেটিক্যালি সে তার সংহতিটা ফিরে পাবে, সমন্বয়টাই ফিরে পাবে, অটোমেটিক, ফলে সমতাটাও ফিরে আসবে। আর তা না করে আমরা কি করি, এখন পকেটে ওষুধ নিয়ে আমরা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাই, এবং সবসময় ওষুধ খাওয়ার একটা অভ্যাস হয়ে যাচ্ছে, জীবনটাকে কেমিক্যাল পয়জনিং করে একদম শেষ করে ফেলছি। আর এর ফলে কি হচ্ছে, যে বডির যে নিজস্ব ক্ষমতা আছে, লাইফ প্রিজার্ভিং পাওয়ার তো আছে, ইমিউনিটি সিস্টেম আছে, ডিফেন্স সিস্টেম আছে, তো তাকে সমস্যাগুলো জুঝতে দিতে হবে। তাকে যদি আপনি ছোটোখাটো সমস্যাগুলোকে স্বাধীনভাবে জুঝতে দেন, তাহলে কি হবে, সে অনেক পরে ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যাকে মোকাবিলা করতে পারবে। আমাদের গীতাতে আছে না, ক্লৈবম মাসমা গমহ পার্থ, ফেস দি ব্রুট। তো এই ব্রুটের সাথে তাকে সামনাসামনি করার একটা চিন্তাভাবনা করতে হয়, তাহলে অটোমেটিক্যালি ইমিউন সিস্টেমটাও অনেক ডেভেলপ হতে শুরু করে। জ্বর হয়েছে, সেখানেও টেম্পারেচার ম্যানেজমেন্ট দিতে হয়। হট করে একটু মানুষের কষ্ট হলে, জ্বর হলে সে প্যারাসিটামল খায়, নানান ধরনের ওষুধ খায়। কেন খাবেন? একটু স্নান না করলেন না, মাথাটা ধুলেন না, গরম জলে একটু স্পঞ্জ করলেন, প্রয়োজন হলে একটু গার্গল করলেন, একটু বিশ্রাম নিলেন। বিশ্রামটা হলো খুব প্রধান বিষয় সমস্ত বিষয়েতে। যেমন মনে করুন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, ফ্র্যাকচার হয়েছে, তো ফ্র্যাকচার হলে কি হবে, ফ্র্যাকচার হলে তাকে একটু সাপোর্ট দিতে হয় সেই সময়। এবারে বাকি কাজটা কিন্তু বডি করে নেবে, রিপেয়ারের কাজটা। তো তার জন্য এক গাদা ক্যালসিয়াম, এক গাদা কঠিন ওষুধ খেয়ে ফেললেন, খাওয়ার পরে তো কেমিক্যাল পয়জনিং হয়। এখানে আমরা আছেন আমার ডাক্তার ভাই অর্পণকে জানেন যে দুবার পড়ে গেছে, দুবার ফ্র্যাকচার হয়েছে, আর প্লেট লাগাতে হয়েছে, কিন্তু কত কম ওষুধ খেয়ে ওরকম ধরনের কোনো সাপোর্ট না নিয়ে ছেলেটি কত দ্রুত আরোগ্য হয়েছে এবং নর্মাল জায়গাতে ফিরে এসছে। সুতরাং এই বিষয়তে আপনাদের সচেতন থাকা দরকার আছে, যে অহেতুক পরনির্ভরতা যেন না থাকে। একবার ডক্টর মহেন্দ্রলাল সরকারের কাছে একটা কেস গেছে, হাঁপানিতে কষ্ট পাচ্ছে, তখন উনি প্রেসক্রিপশনে লিখে দিলেন যে এক গাড়ি খড়। তার মানে এটা কি? কোনো ওষুধ দিলেন না, বললেন এক গাড়ি খড়। আসলে সে যে বেসমেন্ট যে ঘরেতে শুয়ে থাকে সেটা খুব স্যাঁতস্যাঁতে, সেই কারণের জন্য তার শ্বাসকষ্ট হয়। তাহলে স্যাঁতস্যাঁতে ভাবটা থেকে কিছু সই রাখা যায় খড় বিছিয়ে, তাহলে দেখা যাবে তার শ্বাসকষ্ট হচ্ছে না। এরকমভাবে এই সমস্ত জায়গাগুলো থেকে আর একটু সাধারণ যদি আমরা জীবনযাত্রার পরিবর্তন করে দিতে পারি, তাহলে আমরা ড্রাগ ডিপেন্ডেন্ট কম হব এবং আমাদের যে ইমিউন সিস্টেম, ডিফেন্সিভ সিস্টেম, সেলফ প্রিজার্ভেশন পাওয়ার, সেটাও অত্যন্ত বাড়তে থাকে। এবার রোগের ক্ষেত্রে দু ধরনের রোগ আমরা দেখি, একটা হলো অ্যাকিউট ডিজিজ, একটা হলো ক্রনিক ডিজিজ, তরুণ রোগ, আর একটা হলো পুরাতন রোগ। তরুণ রোগ অ্যাকিউট ডিজিজ কিন্তু আমরা ভাববেন না যে সেটা কম সময়ের রোগ,
আসলে রোগের চরিত্রটাই এমন থাকে, অ্যাকিউট ডিজিজ ডেফিনেশন এরকম আছে যে সেটা হঠাৎ করে শুরু হয় এবং একটা নির্দিষ্ট সময় থাকে, তারপরে সে একদম চলে যায়, হয় মারা যায় নাই সরে যায়, হয় পেশেন্টটা সরে যায় আর না হলে রোগটা সরে যায়। এটা হলো তরুণ রোগ। আর ক্রনিক রোগেতে কিন্তু একবার যদি শুরু হয় সেটা চলতেই থাকে, সেটা তার পূর্বজন্মের সংস্কারের জন্য হয়, তার বংশগতির কারণের জন্য হয় এবং স্ব উপার্জিত হতে পারে। তাই তরুণ রোগের ক্ষেত্রেতেও কী করতে হয় না, প্রথমেতেই আর আপনাদের সাত্ত্বিক জীবন পদ্ধতি তাকে উপহার দেওয়ার চেষ্টা করতে হয়। সাত্ত্বিক জীবন পদ্ধতি উপহার দেওয়ার চেষ্টা করে একটু একটু পরিবর্তন করে দেওয়া এবং সেই সময়তে সে কেমনভাবে থাকতে চায় এইটা খুব গুরুত্বপূর্ণ। সেই সময় সে হাওয়া চায় না, অথচ আপনি তাকে হাওয়া দিচ্ছেন। সেই সময় সে জল চায় না, আপনি তাকে জল দিচ্ছেন। সেই সময় তার পিপাসা নেই, আপনি তাকে অধিক করে জল খাওয়াচ্ছেন। ফলে তার কষ্টগুলি বৃদ্ধি পেয়ে যাচ্ছে বা বিপরীতটা হচ্ছে। তো সেই সময়তে কিসে সে একটু ভালো থাকে, কমফর্টেবল জায়গাতে থাকে, একটু ধীর স্থিরভাবে থাকতে দেন, দিয়ে অনেক সময় দেখা যাবে যে এইটুকু যদি চেঞ্জ করে দেন, মানে পরিবর্তন করে দেন, ওষুধ লাগবে না, আপনি এই কষ্টটি চলে যাবে। অথবা দেখা যাবে যে আরও 2-3 দিন 4 দিন পরে অনেকগুলি লক্ষণ ডেভেলপ করবে, তখন রোগটি সঠিকভাবে ধরা যাবে, তখন সঠিক ওষুধ দিতে হবে। কিন্তু এখন আমাদের যে চিকিৎসা পদ্ধতি হয়েছে, আমরা যেভাবে সংসারেতে চলছি, তাতে করে আগে জ্বর হলেই আমরা জ্বর নিবারক কিছু না কিছু বিষয় দিয়ে দিচ্ছি নিজেদের ইচ্ছা মতো করে। এই যে সেলফ ড্রাগিং, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, এই সেলফ ড্রাগিংয়ের ফলে প্রচুর কেমিক্যাল পয়জনিং হচ্ছে এবং উত্তরোত্তর রোগও বাড়ছে এবং ডিফেন্স সিস্টেমটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে। ক্রনিক রোগের সম্বন্ধে আমরা কয়েকটা কথা বলি আপনাদের। সেই ক্রনিক রোগের সম্বন্ধে যে কথাটাগুলো হলো যে ক্রনিক রোগে দেখবেন 2 ধরনের ক্রনিক রোগ আমরা দেখতে পাচ্ছি। একটা হলো খুব ফেটাল, মানে জীবন সংশয়, মারা যাবে বা খুব কষ্ট দেবে। আর একটা হলো নন ফেটাল, যেমন খুব বাতের কষ্ট হয়েছে, ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, সব কিছু, তাতে সে মারা যাবে না। কিন্তু সিভিয়ার হাইপারটেনশন হয়েছে, নেফ্রোপ্যাথি হয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে কি হবে না, এগুলো সব ফেটাল কন্ডিশন, এতে জীবন সংশয়ের সম্ভাবনা বেশি থাকে। আরেকটা এর সঙ্গে ব্যবস্থা থাকে যেটা খুব ইন্টারেস্টিং বিষয়। সেই বিষয়টা হলো যে অনেক সিমটম থাকে যেগুলো হলো আমাদের লাইফ সেভিং প্রসেস, মানে জীবন শক্তি সব সময় চায় কি করে নিজেকে বাঁচিয়ে রাখা যাবে। সেজন্য সে কি করে না, বড় বড় মহৎ আমাদের যে অঙ্গগুলো আছে সেগুলোকে বাঁচানোর জন্য আর ক্ষুদ্র মানে কম গুরুত্বপূর্ণ অঙ্গেতে আর কিছু কিছু রকমের ব্যাধি বা কষ্ট সে প্রকাশ করে দেয়। যেমন ফিস্টুলা, যেমন পাইলস, যেমন ফিশার, যেমন বিভিন্ন ধরনের স্কিন ইরাপশন, যেমন বিভিন্ন ধরনের ডিসচার্জ, নাক দিয়ে সর্দি করছে, মায়েদের সাদস্রাব হচ্ছে। এই সমস্তগুলো হলো সেফটি ভালভের মতন বডি করে। তো এই যে সেফটি ভালভগুলো আছে, সেফটি এক্সপ্রেশনগুলো আছে, আমরা ছোটোবেলাতে দেখতাম যে প্রায় মানে 8-10-12 বছর পর্যন্ত নাক দিয়ে সর্দি পড়তো, কান দিয়ে পুঁজ পড়তো। তো এখন সেটা অ্যালাউ করে না, তাতে খুব ভারী অসুবিধা কিছু হতো না। কিন্তু এখন এগুলোকে বন্ধ করতে গিয়ে কি হচ্ছে না, বাচ্চাটির প্রথম থেকেই প্রচুর শ্বাসকষ্ট, কার্ডিয়াক অ্যানোম্যালিস এবং আরও কঠিন কঠিন সমস্যা, মেন্টাল ডিসঅর্ডার্স তৈরি হচ্ছে। তো এই যে আমাদের সেফটি ভ্যালভ, ফিজিক্যাল এক্সপ্রেশন, এইগুলো থেকে আমাদের একটু সচেতন থেকে একটু সহ্য করতে হবে। কিছুদিন আগে আমাদের এখানে রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথে কোনো একটি অনুষ্ঠানেতে গিয়ে, মানে সঙ্গের একটি অনুষ্ঠানেতে গিয়ে এমন একটি খাবার খেয়েছে, তারপরে তার কি হয়ে গেল না, প্রচুর পরিমাণেতে তার অ্যালার্জি ডেভেলপ করলো। ভয় পেয়ে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে ফেললো। অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খাওয়ার পরে কী হয়ে গেল না, পুরো শরীরটা ফুলে গেল, ভয় পেয়ে গেল যে বোধহয় কিডনি ডিসফাংশন হয়ে যাবে। এটা হয়ও তার, এটা হলো যে বাইরে যে খাবারটা খেয়েছেন তাকে বাইরে বার করে দেওয়ার জন্য অ্যালার্জি একটা হলো সেফটি এক্সপ্রেশন, সেটাকে যে মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো, সেই মুহূর্তে বন্ধ করার সময় সেই অ্যালার্জিটা কী হয়ে গেল না, ভিতরে ঢুকে গেল।
ভিতরে ঢুকে গেলে, এবং শুধু নয়, যে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগগুলো ওগুলো অনেক সময় কী হয় না, কিডনির যে গ্লোমেরুলাস আছে ওগুলোকেও ব্লক করে দেয়, ফলে খুব সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কী হলো না, তার শুধু খাবারের পদ্ধতিটা একটু পরিবর্তন করে দেওয়া হলো, এবং কি খাবারের জন্য সমস্যাটা হয়েছে সেই জায়গাটাকে একটু সংশোধন করে দেওয়ার পরেতে আর কোনো সমস্যা হলো না। তো চিকিৎসার ক্ষেত্রে একটু সহ্য করলে অনেক সময়তে অনেক বিষয় সহজ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। সেই অহেতুক সমস্ত বিষয়ে ছোটাছুটি করা, অপারেশন করা, এটা খুব যুক্ত হবে না। আজকালকার দিনে এই যে স্ট্যাটিস্টিক্যাল মেডিসিন, কর্পোরেট চিকিৎসা, মানে কর্পোরেট সোসাইটি, কোনো চিকিৎসক নিজের জায়গাতে বসে চিকিৎসা করেন না, ফলে কি হয় না, তার উপরে অনেক প্রভাব থাকে, চাপ থাকে, সেই অনুসারে ডিসিশন নেন। আজকালকার দিনে কিছু ভালো ভালো চিকিৎসক চিন্তা করতে শুরু করেছে যে যতগুলো কেসেতে আর স্টেন্ট বসানো হয় বা পেসমেকার বসানো হয়, সব কেসগুলোতে কিন্তু প্রয়োজন নেই, খুব অহেতুক অনেক জায়গাতে বসানো হয়। কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স বা অন্য কোনো কারণে, ডাক্তারদের ব্যবসার কারণের জন্য এই সমস্ত জিনিসগুলো আর অধিক পরিমাণে বাড়ছে। তো এইগুলো খুব ভালো করে স্ক্রুটনি করে দেখা দরকার, ভালো চিকিৎসকের কাছে স্ক্রুটনি করে দেখা কোনখানেতে কতটুকু জিনিস আমাদের দরকার, সেই অনুসারে চিকিৎসাটাকে নিতে হবে। এই যে অনুদানের প্রভাব, ভয় দেখানো, এই যে অনুদান যেহেতু পাওয়া যায়, সুতরাং আমার স্বাস্থ্যসাথী আছে, সুতরাং আর সামান্য কিছু হয়নি, ও অপারেশন করে চলে এলো, কিন্তু অপারেশন করার পর যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশানগুলো হয় সেটাকে সামাল দেবে। সেই জন্য স্বামীজি সবসময় একটা জিনিস বলতেন যে কষ্ট হলে একটু সহ্য করলে কি হবে না, কষ্টটা অনেক কম হবে। হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেই লক্ষ্যটা যে আমি খুব খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছি কিনা, খুব বিপদসংকুল অবস্থার দিকে যাচ্ছি কিনা, সেইখানেতে মানবিকতার কারণে যেটুকু সাহায্য নিতে হয়, যেটুকু গার্ড নিতে হয়, যেটুকু অপারেশন নিতে হয়, সেটুকু তো নিতে হবে। বাকি যেটুকুকে স্বনিয়ন্ত্রণে রাখা যায় সেটুকু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। আমাদের গীতাতে সুন্দর একটা শ্লোক আছে না, অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ যখন তার খুব মেন্টাল স্ট্রেস হয়েছিল, এটা মেন্টাল স্ট্রেসের ক্ষেত্রে নয়, ফিজিক্যাল স্ট্রেসের ক্ষেত্রেও। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইয়া নিত্যা তাম তিতিক্ষ ভারত। বলছে দেখো, এই কষ্টগুলো আসবে যাবে, কারণ এগুলো ইন্দ্রিয় বিষয়, যখন ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয় তখনই কষ্টগুলো উদ্ভূত হয়। তুমি একটু সহ্য করলেই ভালো হবে। তো সেই কারণের জন্য আমরা আজকালকার দিনে সামান্য কারণ হলে এত অসহ্য হয়ে এত ছুটোছুটি করি ডাক্তারের কাছে, আর ডাক্তারদেরও চিন্তা করার খুব ভালো সময় থাকে না, ফলে আমরা নিজেরা ভিক্টিমাইজড হয়ে যাচ্ছি। তো এর ফলেতে কী হয়েছে, এখনকার দিনে অনেক ভালো ভালো চিকিৎসক আসছেন, অনেক ভালো ভালো রিসার্চ স্কলার আসছেন, যারা এই সম্বন্ধে চিন্তা করছেন। যেমন অমিত গোস্বামী বলে একজন ফিজিসিস্ট আছেন, তিনি কোয়ান্টাম মেডিসিন বলে একটা বই লিখেছেন, রিসার্চ পেপার। আরও অনেকে ইন্টিগ্রেটেড মেডিসিনের উপরে কাজ করছেন। তারা একটা জিনিস বলছেন যে এই যে কেমিক্যাল পয়জনিং হচ্ছে, কেমিক্যাল পয়জনিং হওয়ার ফলেতে শরীরের যে সংগতি সেটা ভীষণভাবে বিপন্ন হচ্ছে। তো এইগুলো বডি ঠিকমতো অ্যাসিমিলেট করতে পারে না, কিন্তু তার পরিবর্তে যে সমস্ত আয়ুর্বেদিক ওষুধ বা খুব ক্ষুদ্রমাত্রা হোমিওপ্যাথিক ওষুধ, সেগুলোর ক্ষেত্রে বডি কিন্তু তার সাথে খুব ফ্রেন্ডলি রেসপন্স করে। সুতরাং এই সমস্ত চিকিৎসার দিকে একটু ধ্যান দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে ওই সমস্ত রিসার্চ স্কলাররা। আমি ডক্টর শ্বেতা আদিত্যার কথা বললাম। তাহলে আসল ব্যাপার হলো, যদি কনক্লুড করতে হয় আমাকে, তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনাকে একজন আদর্শ বৈদ্য সংগ্রহ করতে হবে। গীতা আধারিত সাত্ত্বিক জীবন পদ্ধতি এক হাতে নেবেন, আর তাতে যখন না হবে, অন্য কারো যখন সাহায্য নিতে হবে, তখন একজন আদর্শ বৈদ্যের কাছে আপনাকে উপস্থিত হবে, যিনি সুচিন্তিত বিচারধারা দিয়ে সমগ্র লক্ষণগুলির বিশ্লেষণ করে, আর যে মূল কারণ, সেই মূল কারণটিকে ধরে ওষুধ, খুব কম মাত্রার ক্ষুদ্র মাত্রার ওষুধ প্রয়োগ করে আর আপনার পূর্ব স্বাস্থ্যের পুনরুদ্ধার করতে পারবেন। তো আমাদের যে ধন্বন্তরী যে চিকিৎসা বিজ্ঞানের যিনি জনক বা দেবতা,
তিনি আদর্শ বৈদ্যের কতগুলি গুণ বলেছেন। সেটা কি হলো না, সেটা হলো যে একজন আদর্শ চিকিৎসক তার প্রচুর থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে, প্রচুর পড়াশোনা থাকতে হবে, সক্রিয় হতে হবে। দ্বিতীয় হলো তার প্রচুর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিদ্ধতা থাকতে হবে, রোগ সারানোর আগ্রহ সিদ্ধতা থাকতে হবে। তৃতীয় বিষয় হলো তাকে বুদ্ধিমান হতে হবে, তাকে সার্কামস্পেক্টিভ হতে হবে, স্থানকাল পাত্র অনুসারে তাকে কী সিদ্ধান্ত নিতে হবে সেই সম্বন্ধে সচেতন থাকতে হবে। নেক্সট বিষয় হলো তাকে নিষ্কলঙ্ক হতে হবে, সৌম্য হতে হবে, মৃদু এবং মিষ্টভাষী হতে হবে, যাতে করে রোগীর মনে হয় যে আমার বাড়ির লোকের থেকেও ইনি অনেকজন আমার কাছে ভরসাস্থল, আমার অভিভাবক। দয়াশীল হতে হবে, অকপট হতে হবে, ধৈর্যশীল হবে। আজকালকার দিনে চিকিৎসকদেরই তো ধৈর্য বেশি নেই। যখন রোগী এসে আমাদের কাছে অস্থির করে, আমরাও তো অস্থির হয়ে যাই। আমরা যদি ধীর স্থিরভাবে তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, তাহলেও রোগী অনেকটা থিতু হয়। এই চিকিৎসকের এই কোয়ালিটিগুলো থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। সেই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে একটা কথা বলা আছে। আপনারা জানেন যে সাধারণত আগে যখন চিকিৎসা করা হতো, আর ব্রাহ্মণ সম্প্রদায়ের থেকে একটা সম্প্রদায় আসতো যাদেরকে বৈদ্য বলা হতো, যারা চিকিৎসা কাজটি করতেন। তো ব্রাহ্মণ মানে হলো দ্বিজ, যার দুবার জন্ম হয়। দুবার জন্ম মানে একবার হলো তার বাবা মার তরফে জন্ম হয়েছে, আরেকবার যখন তার উপনয়ন হয়, তখন সংস্কার হয়, উপনয়ন সংস্কার, তখন তার আরেকবার জন্ম হয়, তাকে দ্বিজ বলে। আর এইগুলি হওয়ার পরেতেও যখন কোনো চিকিৎসক সিদ্ধি লাভ করে চিকিৎসাতে, তখন তাকে ত্রিজ বলা হয়, তখন তার তিনবার জন্ম হয়। একথা খুব উচ্চ আধ্যাত্মিক তত্ত্বেতে বিভিন্ন সময়তে আলোচনা হয়। তো সেই বিষয়েতে আপনাদের আর চিকিৎসক কীভাবে চয়ন করবেন সেদিকে একটা নজর রাখতে হবে। মা শারদা তখন উদ্বোধনে আছেন, আর সেই সময়তে ডাক্তার কাঞ্জিলাল, জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল তারও নাম ছিল, তিনি এসছেন মায়ের কাছে, মায়ের অত্যন্ত প্রিয় শিষ্য। তো মায়ের চিকিৎসার কথাবার্তা শোনার পরেতে আর মা তার ভাইদের বলছেন যে তুমি ডাক্তারকে প্রণাম করো। তখন সবাই বলছে না, ও তো বৈদ্য, ও তো ব্রাহ্মণ নয়। তখন বৈদ্য আর ব্রাহ্মণ আলাদা আলাদা করা হতো। ও তো বৈদ্য, ওকে প্রণাম করবে কেন? মা বলছেন না, ও শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যে মানুষের চিকিৎসা করে, যে মানুষের কল্যাণের জন্য ভালো করে। তাহলে এই যে ত্রিজের কথা বলা আছে, এই সম্মানটা মা ওখানে দিলেন। এবং ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন কথামৃততে, যে সেই কথাটা হলো যে নিষ্কামভাবে, মানে দয়ালু হয়ে, কম্পেশন নিয়ে আর মানুষের সেবা করে, সেটাই একটি মহৎ কাজ। আর যে এটাকে আর মানে নিজের ব্যবসার জন্য মানুষকে ব্যবহার করে, সেটা কিন্তু খারাপ কাজ, ভালো কাজ নয়। সেজন্য আজকালকার দিনে চিকিৎসকের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে, সুচিন্তিত চিকিৎসকদের মধ্যে, যারা চেষ্টা করছে যে চিকিৎসক জীবনকে মূল্যবোধ আধারিত করার জন্য এবং রোগীদের কল্যাণ করার জন্য গীতা আধারিত জীবন তৈরি করতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, তারা কিন্তু খুব করে চেষ্টা করছে গীতার খুব একদম চয়নিত শ্লোকগুলির নিত্য উচ্চারণ, ধ্যান এবং অভ্যাস করে যে কী করে চিকিৎসক জীবনটাকে এক সুন্দর করা যায়, সুউন্নত করা যায়, এবং গীতা আধারিত জীবন পদ্ধতি মানুষের কাছে তুলে ধরে আর মানুষকে কী করে কল্যাণ আনা যায়। তো সেই জন্য গীতা ব্যতি রেখে আমাদের জীবন চলবে না, এটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। আর গীতাকে নির্ভর করে যদি আমরা জীবন চালানোর চেষ্টা করি, তাহলে আমরা যেমন পার্থিব জীবনেতেও সুখ পাব, সেরকম আমরা পারমার্থিক জীবনেতেও অনন্ত আনন্দের সন্ধান পাব। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।